तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। আজকে আমরা কথামৃত একটু পাঠ করি। 108 পর্ব। আপনারা নিশ্চিত সকলে ভালো আছেন। সকলের কল্যাণ কামনায় ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি সকলে মঙ্গলে থাকুন। শুরু করছি। আরতির পরে আজকে কথামৃত প্রায়ই হয়, আজকে তোলা হচ্ছে। কলিকাতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রীরামকৃষ্ণের মিলন, প্রথম পরিচ্ছেদ। বিদ্যাসাগরের বাটি। আজ শনিবার 21শে শ্রাবণের কৃষ্ণা ষষ্ঠী তিথি, 5ই অগাস্ট 1882 খ্রিস্টাব্দ। বেলা 4টা বাজিবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতার রাজপথ দিয়া ঠিকা গাড়ি করিয়া বাদুড় বাগানের দিকে আসিতেছেন। সঙ্গে ভবনাথ, হাজরা ও মাস্টার। বিদ্যাসাগরের বাড়ি যাইবেন। ঠাকুরের জন্মভূমি হুগলি জেলার অন্তঃপাতি কামারপুকুর গ্রাম। এই গ্রামটি বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ নামক গ্রামের নিকটবর্তী। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বাল্যকাল হইতে বিদ্যাসাগরের দয়ার কথা শুনিয়া আসিতেছেন। দক্ষিণেশ্বরে কালীবাড়িতে থাকিতে থাকিতে তাহার পাণ্ডিত্য ও দয়ার কথা প্রায় শুনিয়া থাকেন। মাস্টার বিদ্যাসাগরের স্কুলে অধ্যাপনা করেন শুনিয়া তাহাকে বলিয়াছিলেন, আমাকে বিদ্যাসাগরের কাছে কি লইয়া যাইবে? আমার একবার বড় সাধ হয়। মাস্টার বিদ্যাসাগরকে সেই কথা বলিলেন। বিদ্যাসাগর আনন্দিত হইয়া তাহাকে একদিন শনিবারে 4টার সময় সঙ্গে করিয়া আনিতে বলিলেন। একবার মাত্র জিজ্ঞাসা করিলেন, কিরকম পরমহংস? তিনি কি গেরুয়া কাপড় পরে থাকেন? মাস্টার বলিয়াছিলেন, আজ্ঞা না, তিনি এক অদ্ভুত পুরুষ। লাল পেড়ে কাপড় পরেন, জামা পরেন, বার্নিশ করা চটি জুতো পরেন। রাসমণির কালীবাড়িতে একটি ঘরের ভিতর বাস করেন। সেই ঘরে তক্তাপোষ পাতা আছে, তার উপরে বিছানা, মশারি আছে। সেই বিছানায় শয়ন করেন। কোনো বাহ্যিক চিহ্ন নাই, তবে ঈশ্বর বই আর কিছু জানেন না। অহর্নিশি তাঁরই চিন্তা করেন। গাড়ি দক্ষিণেশ্বরের কালীবাড়ি হইতে ছাড়িয়াছে। পোল পার হইয়া শ্যামবাজার হইয়া ক্রমে আমহাট স্ট্রিটে আসিয়াছে। ভক্তেরা বলিতেছে, এইবার বাদুড় বাগানের কাছে আসিয়াছে। ঠাকুর বালকের ন্যায় আনন্দে গল্প করিতে করিতে আসিতেছেন। আমহাট স্ট্রিটে আসিয়া ঠাকুর তাহার ভাবান্তর হইল, যেন ঈশ্বরাবেশ হইবার উপক্রম। গাড়ি রামমোহন রায়ের বাগান বাড়ির কাজ দিয়া আসিতেছে। মাস্টার ঠাকুরের ভাবান্তর দেখেন নাই। তাড়াতাড়ি বলিতেছেন, এইটি কি রামমোহন রায়ের বাটি? ঠাকুর বিরক্ত হইলেন, বলিলেন, এখন ওসব কথা ভালো লাগছে না। ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন। বিদ্যাসাগরের বাড়ির সম্মুখে গাড়ি দাঁড়াইল। গৃহটি দ্বিতল, ইংরেজ পছন্দ। জায়গার মাঝখানে বাটি ও জায়গার চতুর্দিকে প্রাচীর। বাড়ির পশ্চিম ধারে সদর দরজা ও ফটক। ফটকটি দ্বারের দক্ষিণ দিকে। পশ্চিমের
প্রাচীন ও দ্বিতল গৃহের মধ্যবর্তী স্থানে মাঝে মাঝে পুষ্পবৃক্ষ। পশ্চিম দিকে নিচের ঘর হইয়া সিঁড়ি দিয়া উপরে উঠিতে হয়। উপরে বিদ্যাসাগর থাকেন। সিঁড়ি দিয়া উঠিবার উত্তরে একটি কামরা, তাহার পূর্ব দিকে হলঘর। হলের দক্ষিণ পূর্ব ঘরে বিদ্যাসাগর শয়ন করেন। ঠিক দক্ষিণে আরেকটি কামরা আছে। এই কয়টি কামরা বহুমূল্য পুস্তক পরিপূর্ণ। দেওয়ালের কাছে সারি সারি অনেকগুলি পুস্তকাধারে অতি সুন্দর রূপে বাঁধানো বইগুলো সাজানো আছে। হলঘরের পূর্ব সীমান্তের টেবিল ও চেয়ার আছে। বিদ্যাসাগর যখন বসিয়া কাজ করেন তখন সেইখানে তিনি পশ্চিমাশ্ব হইয়া বসেন। যাহারা দেখাশোনা করিতে আসেন তারাও টেবিলের চতুর্দিকে চেয়ারে উপবিষ্ট হন। টেবিলের উপর লিখিবার সামগ্রী, কাগজ কলম, দোয়াত, ব্লটিং পেপার, অনেকগুলি চিঠিপত্র, বাঁধানো হিসাবপত্রের খাতা, দুই চারিখানি বিদ্যাসাগরের পাঠ্যপুস্তক রহিয়াছে দেখিতে পাওয়া যায়। ওই কাষ্টাসনের ঠিক দক্ষিণের কামরাতে খাট বিছানা আছে, সেখানেই তিনি শয়ন করেন, মানে বিদ্যাসাগর শয়ন করেন। টেবিলের উপর যে পত্রগুলি চাপা রইয়াছে তাহাতে কি লেখা রইয়াছে? কোনো বিধবা হয়তো লিখিয়াছেন, আমার অপগণ্ড শিশু অনাথ, দেখিবার কেহ নাই, আপনাকে দেখিতে হইবে। কেহ লিখিয়াছেন, আপনি খরমাতার চলিয়া গিয়াছিলেন, তাই আমরা মাসোয়ারা ঠিক সময়ে পাই নাই, বড় কষ্ট হইয়াছে। কোনো গরিব লিখিয়াছেন, আপনার স্কুলে ভর্তি ফি হইয়াছে, কিন্তু আমার বই কিনিবার ক্ষমতা নাই। কেহ লিখিয়াছেন, আমার পরিবারবর্গ খেতে পাচ্ছে না, তাহাকে একটি চাকরি করিয়া দিতে হইবে। তাঁর স্কুলের কোনো শিক্ষক লিখিয়াছেন, আমার ভগিনী বিধবা হইয়াছে, তার সমস্ত ভার আপনাকে লইতে হইবে। এ বেতনে আমার চলে না। হয়তো কেহ বিলাত হইতে লিখিয়াছে, আমি এখানে বিপদগ্রস্ত, আপনি দিনের বন্ধু, কিছু টাকা পাঠাইয়া আসন্ন বিপদ হইতে আমাকে রক্ষা করুন। কেহ বা লিখিয়াছেন, অমুক তারিখে সালিসির দিন নির্ধারিত, আপনি সেই দিন আসিয়া আমাদের বিবাদ মিটাইয়া দিবেন। ঠাকুর গাড়ি হইতে অবতরণ করিলেন। মাস্টার পথ দেখাইয়া বাড়ির মধ্যে লইয়া যাইতেছেন। উঠানে ফুলগাছ, তার মধ্য দিয়া আসিতে আসতে ঠাকুর বালকের ন্যায় বোতামে হাত দিয়া মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন, জামার বোতাম খোলা রয়েছে, এতে কিছু দোষ হবে না? গায়ে একটি লং ক্লথের জামা, পরনে লাল পেড়ে কাপড়, তাহার আঁচলটি কাঁধে ফেলা, পায়ে বার্নিশ করা চটি জুতো। মাস্টার বলিলেন, আপনি ওর জন্য ভাববেন না, আপনার কিছুতে দোষ হবে না, আপনার বোতাম দেবার দরকার নাই। বালককে বুঝাইলে যেমন নিশ্চিত হয়, ঠাকুরও তেমনি নিশ্চিন্ত হইলেন। বাহ, ভারী সুন্দর। দ্বিতীয় পরিচ্ছেদ, বিদ্যাসাগর। সিঁড়ি দিয়া উঠিয়া একেবারে প্রথম কামরাতে উঠিবার পর ঠিক উত্তরের কামরাটিতে ঠাকুর ভক্তগণ সঙ্গে প্রবেশ করিতেছেন। বিদ্যাসাগর কামরার উত্তর পার্শ্বে দক্ষিণাস্য হইয়া বসিয়া আছেন। সম্মুখে একটি চারকোনা লম্বা পালিশ করা টেবিল, টেবিলের পূর্বধারে একখানি পেছন দিকে হেলান দেওয়া বেঞ্চ, টেবিলের দক্ষিণ পার্শ্বে ও পশ্চিম পার্শ্বে কয়েকখানি চেয়ার। বিদ্যাসাগর দু একটি বন্ধুর সহিত কথা কহিতেছিলেন। ঠাকুর প্রবেশ করিলে পর বিদ্যাসাগর দণ্ডায়মান হইয়া অভ্যর্থনা করিলেন। ঠাকুর পশ্চিমাস্য টেবিলের পূর্ব পার্শ্বে দাঁড়াইয়া আছেন। বাম হস্ত টেবিলের উপর, পশ্চাতে বেঞ্চখানি,
বিদ্যাসাগরকে পূর্ব পরিচিতের ন্যায় একদৃষ্টে দেখিতেছেন ও ভাবে হাসিতেছেন। বিদ্যাসাগরের বয়স আন্দাজ 62-63। বাবা, এই বয়সে আমার বয়স। ঠাকুর শ্রীরামকৃষ্ণ অপেক্ষা 16-17 বৎসর বড় হইবেন। পরনে থান কাপড়, পায়ে চটি জুতো, গায়ে একটি হাত কাটা ফানেলের জামা, মাথায় চতুর্পার্শ্ব উড়িষ্যাবাসীদের মতো কামানো। কথা কইবার সময় দাঁতগুলো উজ্জ্বল দেখিতে পাওয়া যায়, দাঁতগুলি সমস্ত বাঁধানো। মাথাটি খুব বড়, উন্নত ললাট ও একটু খর্বাকৃতি। ব্রাহ্মণ, তাই গলায় উপপৈদ আছে। পাইতা যাকে বলে, পাইতা আছে। কি সুন্দর বর্ণনা দিয়ে দিলেন। সেখানে বিদ্যাসাগরের ঘরের বর্ণনা, ঠাকুর বসার বর্ণনা, এবার বিদ্যাসাগরের নিজের শরীরের বর্ণনা দিয়ে দিলেন। বিদ্যাসাগরের অনেক গুণ। প্রথম, বিদ্যানুরাগ। একদিন মাস্টারের কাছে এই বলিতে বলিতে সত্য সত্য কেঁদেছিলেন। আমার তো খুব ইচ্ছা ছিল যে পড়াশোনা করি, কিন্তু কই তা হলো, সংসারে পড়ে কিছুই সময় পেলাম না। দ্বিতীয়, দয়া সর্বজীবে, বিদ্যাসাগর দয়ার সাগর। বাছুরেরা মায়ের দুধ পান পায় না দেখিয়া নিজে কয়েক বৎসর ধরিয়া দুধ খাওয়া বন্ধ করিয়াছিলেন। শেষে শরীর অতিশয় অসুস্থ হওয়াতে অনেক দিন পরে আবার ধরিয়াছিলেন। গাড়িতে চড়িতেন না, ঘোড়া নিজের কষ্ট বলিতে পারে না। একদিন দেখিলেন একটি মুটে কলেরা রোগে আক্রান্ত হইয়া রাস্তায় পড়িয়া আছে। কাছে ঝাঁকাটা পড়িয়া আছে দেখিয়া নিজের কোলে করিয়া তাহাকে বাড়িতে আনিলেন ও সেবা করিতে লাগিলেন। তৃতীয়, স্বাধীনতা প্রিয়তা। কর্তৃপক্ষদের সঙ্গে একমত না হওয়াতে সংস্কৃত কলেজের প্রধান অধ্যক্ষের অর্থাৎ প্রিন্সিপালের কাজ ছাড়িয়া দিলেন। চতুর্থত, স্বাধীনতা প্রিয়তা হইয়া গেল। আচ্ছা, কর্তৃপক্ষের সঙ্গে একমত না হওয়াতে সংস্কৃত কলেজের প্রধান অধ্যক্ষের অর্থাৎ প্রিন্সিপালের কাজ ছাড়িয়া দিলেন। চতুর্থত, লোকা অপেক্ষা করিতেন না। একটি শিক্ষককে ভালোবাসিতেন। তাহার কন্যার বিবাহের সময়ে তিনি আইবুড়ো ভাতের কাপড় বগলে করে এসে উপস্থিত। পঞ্চম, মাতৃভক্তি ও মনের বল। মা বলিয়াছিলেন, ঈশ্বর, তুমি যদি এই ভ্রাতার বিবাহে না আসো তাহলে আমার ভারী মন খারাপ হবে। তাই কলকাতা হইতে হাঁটিয়া গেলেন। পথে দামোদর নদী, নৌকা নাই, সাঁতার দিয়া পার হইয়া গেলেন। সেই ভিজা কাপড়ে বিবাহ রাত্রি বীরসিংহে মায়ের কাছে গিয়া উপস্থিত। বলিলেন, মা, আমি এসেছি। ভারী সুন্দর। এটা আমরা ছোটবেলায় পড়েছিলাম ঘটনা। তা ঠাকুর ভাবাবিষ্ট হইয়াছেন ও কিয়ৎক্ষণ পরে দাঁড়াইয়া আছেন। ভাব সংবরণ করিবার জন্যে মধ্যে মধ্যে বলিতেছেন, জল খাবো। দেখিতে দেখিতে বাড়ির ছেলেরা ও আত্মীয় বন্ধুরা আসিয়া দাঁড়াইলেন। ঠাকুর ভাবাবিষ্ট হইয়া বেঞ্চের উপর বসিতেছেন। একটি 17-18 বছরের ছেলে সেই বেঞ্চে বসিয়া আছে। বিদ্যাসাগরের কাছে পড়াশোনার সাহায্য প্রার্থনা করিতে আসিয়াছে। ঠাকুর ভাবাবিষ্ট, ঋষির অন্তর্দৃষ্টি, ছেলের অন্তরের ভাব সব বুঝিয়াছেন। একটু সরিয়া বসিলেন ও ভাবে বলিতেছেন, মা, এই ছেলের বড় সংসার আসক্তি। তোমার অবিদ্যার সংসার, এ অবিদ্যার ছেলে। যে ব্যক্তি ব্রহ্মবিদ্যার জন্য ব্যাকুল হয়
ব্যাকুল নয়, শুধু অর্থকারী বিদ্যা উপার্জন তাহার পক্ষে বিড়ম্বনা মাত্র। এই কথা কি ঠাকুর বলিতেছিলেন? বিদ্যাসাগর ব্যস্ত হইয়া একজনকে জল আনিতে বলিলে ও মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন, কিছু খাবার আনিলে উনি খাইবেন কি? তিনি বলিলেন, আজ্ঞা, আনুন না। বিদ্যাসাগর ব্যস্ত হইয়া ভিতরে গিয়া কতকগুলো মিঠাই আনিলেন ও বলিলেন, এগুলো বর্ধমান থেকে এসেছে। ঠাকুরকে কিছু খাইতে দেওয়া হইল। হাজরা ও ভবনাথও কিছু পাইলেন। মাস্টারকে দিতে আসিলে পর বিদ্যাসাগর বলিলেন, ও ঘরের ছেলে, ওর জন্য আটকাচ্ছে না। ঠাকুর একটি ভক্ত ছেলের কথা বিদ্যাসাগরকে বলিতেছেন। সে ছোকরাটি এখানে ঠাকুরের সম্মুখে বসেছিল। ঠাকুর বললেন, এই ছেলেটি বেশ সৎ, তার অন্তঃসার যেমন ফল্গু নদীর মতো, উপরে বালি, একটু খুঁড়লেই ভিতরে জল বইছে দেখা যায়। মিষ্টি মুখের পর ঠাকুর সহস্রে বিদ্যাসাগরের সঙ্গে কথা কইতেছেন। দেখিতে দেখিতে এক ঘর লোক হইয়াছে, কেহ উপবিষ্ট, কেহ দাঁড়াইয়া আছেন। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, ভারী সুন্দর কথোপকথন, এগুলো শুনবেন। আজ সাগরে এসে মিশলাম। এতদিন খাল বিল হদ্দ নদী দেখেছি, এইবার সাগর দেখছি। সকলের হাস্য। বিদ্যাসাগর সহাস্যে, তবে নোনা জল খানিকটা নিয়ে যান। হাস্য। শ্রীরামকৃষ্ণ, না গো, নোনা জল কেন? তুমি তো অবিদ্যার সাগর নও, তুমি যে বিদ্যার সাগর। সকলের হাস্য। তুমি ক্ষীরোদ সমুদ্র। সকলের হাস্য। বিদ্যাসাগর, তা বলতে পারেন বটে। বিদ্যাসাগর চুপ করিয়া রইলেন। ঠাকুর আবার কথা কইতেছেন। তোমার কর্ম সাত্ত্বিক কর্ম, সত্যের রজ। সত্যগুণ থেকে দয়া হয়। দয়ার জন্যে যে কর্ম করা যায় সে রাজসিক কর্ম বটে। কিন্তু যে রজগুণ, সত্যের রজগুণ, এতে দোষ নাই। সুখদেবাদি লোকশিক্ষার জন্য দয়া রেখেছিলেন, ঈশ্বর বিষয় শিক্ষা দেবার জন্যে। তুমি বিদ্যাদান, অন্নদান করছো, এও ভালো। নিষ্কাম করতে পারলেই এতে ভগবান লাভ হবে। কেউ করে নামের জন্যে, পুণ্যের জন্যে, তাদের কর্ম নিষ্কাম নয়। আর সিদ্ধ তো তুমি আছোই। বিদ্যাসাগর, মহাশয়, কেমন করে? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আলু পটল সিদ্ধ হলে তো নরম হয়, তা তুমি তো খুব নরম, তোমার অত দয়া। সকলের হাস্য। বিদ্যাসাগর সহাস্যে, কলাই বাটা সেদ্ধ তো শক্তই হয়। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ, তুমি তো তা নও গো, শুধু পণ্ডিতগুলো দরকচা পড়া, না এদিক না ওদিক। শকুনি খুব উঁচুতে ওড়ে, তার নজর ভাগাড়ে। যারা শুধু পণ্ডিত, শুনতেই পণ্ডিত, কিন্তু তাদের কামিনী কাঞ্চনে আসক্তি। শকুনির মতো পচা মরা খুঁজছে। আসক্তি অবিদ্যার সংসারে, দয়া ভক্তি বৈরাগ্য বিদ্যার ঐশ্বর্য। বিদ্যাসাগর চুপ করিয়া শুনিতেছিলেন। সকলেই একদৃষ্টে এই আনন্দময় পুরুষকে দর্শন ও তাহার কথামৃত পান করিতেছেন। আজকে এই পর্যন্ত থাকুক। ভারী সুন্দর বিদ্যাসাগরের সঙ্গে আলাপন হলো, আরও আছে, একদিন হবে। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহম বহি ঈশাবতারং পরমেশমিড্ডম তম রামকৃষ্ণম শিরসা নমামি।
सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखमां भवेत्। कल्याणमस्तु।